এমএ পার্ট 2 দেবো, আমার মধ্যে ওসব ভাবনা নেই। তখন আমি এর বাড়ি তার বাড়ি গিয়ে এই লেখকের বাড়ি যাচ্ছি, তার বাড়ি যাচ্ছি, গিয়ে লেখা সংগ্রহ করছি। তারা কিন্তু জিজ্ঞাসা করে তুই কী করিস? আমি পড়াশোনা করছি। আগে পরীক্ষাতে তারপর পরে ভাবা যাবে। তো এরকম একটা প্যাশন ছিল, সেই থেকে সুন্দরবনকে খুব কাছ থেকে দেখেছি। আমি লিখি, আমার লেখার মধ্যে মোটামুটি দুটো ফেজকে আমি ধরার চেষ্টা করি। দেশভাগ, আমার বাবা ওপর থেকে চলে আসেন, প্রচুর জমি জায়গা সম্পত্তি বাড়িঘর রেখে একেবারে নিঃস্ব হাতে চলে এসেছিলেন। চলে এসে এবারে একেবারে জন্মজোর, এর বাইরে এমনকি পড়াশোনার খরচ দেওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না। তবু বলেছে তুমি পড়াশোনা করো না, আছি পিছনে, এই সাহসটুকু দিবে। তারপরে আমার গল্পের মধ্যে ওই বাবার মুখ দিয়ে আমার শরীরে গল্পটা চালিয়ে যাচ্ছে। আর মধ্য 90 দশকের কৃষিজীবী সমাজ, তখন ওই 8 ঘন্টা কাজ, ওই শিঙা বাজানো, ঝাঁঝ বাজিয়ে মজুদদেরকে মাঠ থেকে তুলে আনা, এইটা দেখছি। পাশাপাশি 2009 সালে যখন আয়লা হলো, আয়লার পরে একটা বিভৎস কদাকার চেহারাটা দেখতে পেলাম। নদী বাঁধের একটা ভয়ঙ্কর দশা, গ্রামীণ মানুষের জীবন জীবিকা হারিয়ে সিটকে সব যে যার মতো চলে যাচ্ছে। দক্ষিণ ভারত, কলকাতা কোন ঝুপড়িতে আশ্রয় নিয়েছে নিয়ে কোনো রকমে মাথা গুঁজে টিকে আছে। এই পরিস্থিতিটা আমাকে খুব নাড়া দেয় এবং আমার দুটো গল্প সংকলন বেরিয়েছে। 2015 সালে প্রথম গল্প সংকলন বেরোচ্ছে নোনাডাঙ্গার মানুষ নামে। সেখানে এই দ্বন্দ্বটা আছে, মধ্য 90 দশকের কৃষিজীবী সমাজ, আমার বাবার কাছ থেকে শোনা সেই ফেলে আসা গ্রামের স্মৃতি, বাংলাদেশের স্মৃতি। আর 2009-এর পরবর্তীকাল থেকে গল্পের আমার অভিমুখ পাল্টে যাচ্ছে। আমি আয়লার পরে বিধ্বস্ত মানুষ শহরে এসে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ জমির দালালি করছে, সোনারপুরে, বারুইপুরে এই সমস্ত অঞ্চলে এসে জমির দালাল হয়ে গেছে। কেউ কোনো ইট ভাটায় কাজ নিয়েছে, মানে হিঙ্গলগঞ্জের বিশেষ করে মালঞ্চ, মিনাখা এই অঞ্চলে কেউ মাছের বাড়ির দারোয়ান হয়ে গেছে। সেই মানুষগুলো আমার পাশের বাড়ির লোক। মানে এই লেখাগুলো তখন আমি আমার গল্পের মধ্যে আনার চেষ্টা করছি। আর হচ্ছে নদীর পাশের জীবন, আমাদের বাড়ির পাশে তো নদী, নদীর জলের ভেতরে একটা দুর্বোধ্য রহস্যময়তা আছে। যারা নদীতে জাল টানতে যায়, আমার চোখের সামনে দেখা দুজন মানুষকে কামড়ে কেটেছে। মানে জাল টানতে টানতে হঠাৎ পায়ে হাত দিয়েছে, পায়ে কি এটা চুলকাচ্ছে ভেবে পায়ের হাত দিয়ে হাত তুলে দেখে আঙুলগুলো নেই, পায়ের এখানে মাংস এক খাবলা কুমির মানে হাঙরে কেটে নিয়ে গেছে, যেটাকে স্থানীয় ভাষায় কামড় বলা হচ্ছে। তো এই তীক্ষ্ণ শার্কের যে দাঁত, সেই মাংস খুব লেগে যে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, চিনি দিয়ে সে রক্ত আটকানোর চেষ্টা করা হচ্ছে। এই যন্ত্রণাগুলো, এই অসহায়তাগুলো দেখেছি। পরবর্তীকালে 2021 সালে এসে আমি ওই জীবনটাকে আমি হোড়ং, নদীর চর যেখানে শেষ হয়ে একটা গভীরতা তৈরি হচ্ছে, নদীর তলায় চলে যাচ্ছে, ওই দীর্ঘ শূন্য জায়গাটাকে, যেখানে স্রোতের প্রচণ্ড প্রেশার থাকে, সেই জায়গাটাকে বলছে হোড়ং, যেখানে একবার পা পিছলে চলে গেলে স্রোতের টানে ওখান থেকে জীবনের সলিল সমাধি ঘটে পারে। ওই হোড়ং মিন্স জীবনের রহস্যময়তা, গভীরতা এবং জীবনের সংকট। এইটা বোঝাতে গিয়ে হোড়ং নামে একটি গল্প 2017 সালে আমি ভাষাবন্ধন কাগজে লিখেছিলাম। তো ওই গল্পের নাম দিয়ে এবং অন্যান্য গল্প একটা সংকলন করেছিলাম 2021 সালে, হোড়ং ও অন্যান্য গল্প। এই দিয়ে আমি মোটামুটি সুন্দরবন চর্চাটা জারি রেখেছি। ভবিষ্যতে সুন্দরবনের রাজনীতি নিয়ে আমার খুব একটা আগ্রহ আছে। যে সংকীর্ণ একটা সময় বামপন্থী রাজনীতির ধারা ছিল, তবে সেই ধারা থেকে বেরিয়ে এসে সুন্দরবনে তথাকথিত দক্ষিণপন্থী রাজনীতির একটা প্রভাব এবং তাদের ভেতরে যে সংকীর্ণতা, দলাদলি, আদর্শহীনতা, এই নিয়ে অনেক গল্পের সিরিজ আমার তৈরি হয়ে গেছে, প্রায় 20-25টা গল্প। অনেকে বলছে এখন বের করতে হবে না, এখন তো রাজনৈতিক পরিস্থিতি যাই হোক প্রতিকূল, বের করলে তোমার চাকরি নিয়ে টানাটানি যদি পড়ে যায় তাহলে তোমার তো খুব বিপদে পড়ে যায়। আপাতত চেপে চুপে আছি, দেখা যাক ভবিষ্যতে এই নিয়ে চর্চা। মাঝে মাঝে একটু প্রবন্ধ লিখছি সুন্দরবন বিষয়ক কোনো সংকট নিয়ে। যাই হোক, এই হচ্ছে আমার সংক্ষিপ্ত ব্যাপার। ভবিষ্যতে আরো গভীরভাবে চর্চা করার ইচ্ছা আমার আছে, আরো গভীরে যাব জীবনকে, আরো যে জীবন দেখেছি আর যে জীবন দেখার মধ্যে যেটা অদেখা রয়েছে, সেই অদেখা জীবনকে আরো অতলে নিয়ে গিয়ে দেখা, সেই ইচ্ছা আমার আছে। যাই হোক, এই হচ্ছে আমার কথা। ভালো থাকবেন সবাই, শুভ সন্ধ্যা। যথাযোগ্য সম্মান জানিয়ে আমি অতি সংক্ষেপে বলি, আমি লেখালেখির লাইনে এসেছি অনেক অনেক পরে। মানে
একেবারে ছোটবেলায় স্কুল লাইফে আমি হাতে লেখা পত্রিকা প্রকাশ করতাম, যেটা হাতে হাতে ঘুরতো এবং বেশ বড় সার্কেল ঘুরতো। তারপরে যখন কলেজ লাইফে গিয়ে পড়াশোনার চাপ বাড়লো, আমার লেখালেখি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল এবং চাকরি জীবনেও আমি যেহেতু টেকনিক্যাল লাইফে ছিলাম, সময়ের অভাবেই হোক বা আগ্রহের অভাবেই হোক লেখালেখি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আমাদের গ্রাম থেকে যখন সুচেতনা পত্রিকা বেরোলো, তখন আমার কাছ থেকে লেখা চাওয়া হলো। প্রথমে আমি শুরু করেছিলাম গল্পকার মানে গল্প লেখা, এবং গল্পকার হিসেবে মোটামুটি একটু আধটু পরিচিতি পাওয়ার পর ক্রমশ আস্তে আস্তে আমার ভেতরে একটা জিজ্ঞাসা, যেটা ছোটবেলা থেকেই ছিল, যে আমাদের ওখানে সব প্রাচীন মানুষ বলতেন এখান দিয়ে আগে গঙ্গা বইত, আমাদের বাড়িটা যেখানে সেখান দিয়ে আগে গঙ্গা বইত, বা এখানকার সব পুকুরই গঙ্গা। এই কথাগুলো আমাকে খুব নাড়া দিত, ছোটবেলা থেকেই নাড়া দিত। কিন্তু পরে আমি সেইগুলো নিয়ে একটু জিজ্ঞাসার উত্তর খোঁজার জন্য নানা রকম বই পড়তে শুরু করি, এবং বই পড়তে পড়তে আমাদের গ্রামের ইতিহাস নিয়ে কিছুটা লেখবার চেষ্টা করেছিলাম। এবার যখন জনজাতি দর্পণে সুন্দরবন সংখ্যা হচ্ছে শুনলাম, যেহেতু আমাদের বাড়িটা গোচারণে, কাজেই সেটা সুন্দরবনের ভেতরেই, মানে সুন্দরবন অঞ্চলের ভেতরেই। তো জনজাতি দর্পণে যখন সুন্দরবন সংখ্যা হচ্ছে, তখন গৌতম মণ্ডল আমাকে বলল, সুন্দরবন সংখ্যা হচ্ছে, তুমি কিছু লিখবে না? তো তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার যে এই নদী নিয়ে যে কাজগুলো করেছি, তার থেকেই একটা প্রবন্ধ উঠে আসে যে গঙ্গাসাগরের যাত্রার আগে কিরম ছিল, তারপরে বর্তমানে কিরম হয়েছে, আস্তে আস্তে কিরমভাবে পরিবর্তনটা এসেছে। তো আমি সেই নিয়েই লেখার চেষ্টা করেছি। আমি মানে প্রবন্ধের লাইনে এসেছি খুবই সম্প্রতি, কাজেই আমার প্রবন্ধে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তো চেষ্টা করেছি যতটা সম্ভব মানে ফাঁকি না দেওয়ার। তো এবারে পাঠক বিচার করবে আমার লেখা কেমন হলো। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো লেগেছিল। প্রথম ট্রান্সলেশন আমার এর আগে হয়েছিল, কিন্তু জনজাতি দর্পণের ট্রান্সলেশনটা একেবারে পিওর লিটারেচারের ছিল। খুব আনন্দ করে করেছিলাম। পোয়েটিক ড্রামা একটা, আরেকটা ছিল প্রোজ ড্রামা। অনুবাদ নিয়ে প্রথম আমার হাতে খড়ি হলো মাইসোরে একটা 21 ডেজের ওয়ার্কশপ ছিল। সেখানে ট্রান্সলেশন স্টাডিজের উপরে প্রচুর 21 দিন ধরে বেশ পড়াশোনা হলো, জানা গেল অনেক কিছু। পরবর্তীকালে সিইউতে একটা আমাদের ইউজির মধ্যে একটা পেপার ট্রান্সলেশন স্টাডিজে ইনক্লুড করা হলো, আর সেই পেপারটার ক্লাসও নিলাম আমি। ট্রান্সলেশন স্টাডিজ নিয়ে সেই থেকে পড়াশোনা, পড়ানো, সেটার সাথে সাথে ট্রান্সলেশন যতটুকু করেছি তার মধ্যে অন্যতম ছিল এই নবম সংখ্যাতে লেখা। নবম সংখ্যাতেই ইন্দ্রনীল স্যার একটা হিন্ট দিয়েছিলেন যে পরবর্তী যে দশম সংখ্যাটা সেইটা সুন্দরবন বিষয়ক হবে। আমার কাছে একটা ব্যাপার ছিল যে সুন্দরবন ভীষণ কাছে, জিওগ্রাফিক্যালি প্রচণ্ড আকর্ষণীয় একটা জায়গা। জিওগ্রাফিক্যালি তো আমরা জানি, কিন্তু এত কাছে থেকেও সুন্দরবনের ব্যাপারে অতটা মানে ধারণা, ইনডেপথ ধারণাটা খুবই কম। সেখান থেকে যখন আমাকে শুভেন্দু স্যার জানালেন যে এইরকম বই বুক লঞ্চ হবে, দশম সংখ্যা বেরোবে, সেইখান থেকে আমার প্রচণ্ড আগ্রহের তাড়াতে চলে এলাম। আজকে প্রচুর কাজ ছিল, কিন্তু আমি বললাম এইটা মিস করা যাবে না, কারণ মানে আমার রিসার্চের মধ্যেও একটা জায়গাতে আমি ভীষণভাবে এই সুন্দরবন বিষয়ক যে ট্রান্সলেশন, লিটারেচার আর ট্রান্সলেশন সুন্দরবনের, সেইটা প্রচণ্ডভাবে আমার জরুরি। চলে আসতেই হলো, কারণ এখানে এসে সবার সাথে আলাপ হবে, আশা করছি অনেক সমৃদ্ধ হলাম। অলরেডি অনেক কিছু জানতে পারলাম, আলাপ হলো অনেকজনের সাথে। আরও পরবর্তীকালে নিশ্চয়ই এখান থেকে একটা, আমার মনে হচ্ছে জনজাতি দর্পণের সাথে একটা পরিবারের পার্ট হয়ে গেলাম।
গত বছর থেকে শুরু করে। ট্রান্সলেশন একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, কারণ যদি ট্রান্সলেশন না হয় তাহলে তো যেটা কিনা আমরা শুনছিলাম যে দেবব্রত বলছিল যে আমাদের লিঙ্গুইস্টিক যে ডিপ্লেশন, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটিটা যদি না থাকে, বিভিন্ন ভাষা যদি না থাকে, তার মানে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক যে তারতম্য, বিভিন্ন রকমের এনরিচমেন্টটা কিন্তু কমে যাবে। লিঙ্গুইস্টিক এনরিচমেন্ট আর ডাইভার্সিটি যদি না থাকে, তার মানে ভাষা হারিয়ে যাচ্ছে, মানে তার সাথে সাথে তার সংস্কৃতি, তার ঐতিহ্য, তার ভৌগোলিক বিভিন্ন রকমের পরিবর্তনও ঘটছে। সবাইকে শ্রদ্ধা জানিয়ে একটা ছড়া পড়ি। খুশির নিমন্ত্রণ। তাল সুপারি তাল সুপারি তাল সুপারি, খেজুর শাড়ি খেজুরের রস মিঠে, ঝেঁকিতে ধান খুশিরে বান, এলো বাউনি পিঠে। আলপনা দিই ঘর দুয়ারে উঠোনখানি জুড়ে, নলেন গুড়ের মেঠো সুবাস হাওয়ায় বেড়ায় উড়ে। তুমি এসে যাও ঘুরে ভাই আমাদের এই গ্রামে, দিলাম তোমার খুশির চিঠি সবুজ পাতার খামে। ছায়ায় ঘেরা আমার বাড়ি জোড়া দিঘির বাঁয়ে, আঁকা বাঁকা পথটি বেয়ে এসো পায়ে পায়ে।